ওয়েলকাম এগেইন আমাদের ছাত্রমিত্র অ্যাপস ম্যাথ ক্লাসে। আজ আমি তোমাদের সিম্পল ইন্টারেস্ট সরল সুদ চ্যাপ্টারটা স্টার্ট করব। সরল সুদ আমরা প্রবাদ বাক্য জানি যে সুদ দেয়া সুদ নেয়া ঠিক ভালো না, কিন্তু আমাদের ওটা মৌখিক কথা। মনের ইচ্ছা কি, আমি তোমাকে 100 টাকা দিলাম, তুমি যদি আমাকে 4 বছর 5 বছর পর ওই 100 টাকা ফেরত দাও, তাহলে আমার মনের ইচ্ছাটা পূরণ হলো। কেন? আমি 4-5 বছর তোমার কাছে 100 টাকা রেখে দিয়েছি, তার একটা ভ্যালু কমে গেছে। ফলে আমি মনে মনে চাইবো যে তুমি আমাকে কিছুটা বেশি দাও। এই যে কিছুটা বেশি দাও, এই কিছুটা বেশি হলো সুদ। এই সুদ আর আমি যে টাকাটা দিলাম সেটা কি মূলধন। তাহলে এই চ্যাপ্টারে সর্বপ্রথম আলোচ্য বিষয় হলো সেটা মূলধন। মূলধন বা আসল কি? মূলধন বা আসল হলো মূলধন বা আসল। মূলধন বা আসল বা প্রিন্সিপাল। প্রিন্সিপাল তাই প্রিন্সিপালে পি। তাহলে মূলধন বা আসল বা প্রিন্সিপাল কি? আসল হলো যে টাকা আমরা জমা দেব বা তুলে দেব। কোথা থেকে? ব্যাংক বা পোস্ট অফিস থেকে। ব্যাংক বা পোস্ট অফিস। পোস্ট অফিস, তাই তো? তার মানে যে টাকাটা আমরা ব্যাংকে জমা দিচ্ছি সেটাই মূলধন, যে টাকাটা আমি ব্যাংক থেকে তুলছি সেটাই মূলধন, যে টাকাটা আমি পোস্ট অফিসে জমা দিচ্ছি বা তুলছি সেটা হলো মূলধন। বা কোন একজন ব্যক্তিকে ধার দিলাম বা কোন ব্যক্তির থেকে ধার নিলাম, এটাই হলো মূলধন। তার মানে যে পরিমাণ টাকা, মানে কি এখানে মূলধনটা হচ্ছে যে টাকা আমরা জমা রাখবো বা তুলে নেব বা কোনো ব্যক্তিকে ধার দেব বা কোনো একটা ব্যক্তিকে ধার দেব, সেটাই হলো মূলধন বা আসল। ইংলিশে প্রিন্সিপাল বা এই ক্যাপিটাল পি দিয়ে আমরা প্রকাশ করব। ওকে, এইবার এইখানে এই মূলধনের সাপেক্ষে দুটো প্রশ্ন থাকে, সেটা হলো উত্তমর্ণ আর অধমর্ণ। উত্তমর্ণ আর অধমর্ণ দুটো কথা। এই উত্তমর্ণটা কি? যে টাকা দেবে সে হচ্ছে উত্তম। আর অধমর্ণ কি? যে টাকা নেবে সে হলো অধমর্ণ। এখন আমরা যদি একটা উদাহরণ দিয়ে বলি, আমি ব্যাংকে টাকা জমা দিলাম, তাহলে এখানে উত্তমর্ণ আমি। কেন? আমি টাকা দেব, তাহলে আমি হলাম উত্তমর্ণ। আর ব্যাংকে টাকা জমা দিচ্ছি মানে কি আমার থেকে ব্যাংক নিচ্ছে, তাহলে ব্যাংক এখানে অধমর্ণ। ওকে, তাহলে
ঊর্ধ্বমন্য আমি, অধমন্য ব্যাংক, কারণ আমি ব্যাংকে টাকা দিচ্ছি তাই ঊর্ধ্বমন্য, আর ব্যাংক আমার থেকে টাকা নিচ্ছে তাই অধমন্য ব্যাংক। আবার যদি দেখি রাম রহিমকে রহিমের কাছ থেকে টাকা ধার নিল। রাম রহিমের কাছ থেকে টাকা ধার নিল, তাহলে এখানে ঊর্ধ্বমন্যকে রাম রহিমের কাছ থেকে টাকা ধার নিল। রাম রহিমের কাছ থেকে টাকা ধার নিল, তাহলে রহিম টাকা দিয়েছে, রহিম হচ্ছে ঊর্ধ্বমন্য, আর রাম হচ্ছে অধমন্য। ওকে, তাহলে মূলধন বা প্রিন্সিপাল আমরা পেলাম। এবার এখানে আসবে কি সময়, টাইম। সময় বা টাইম মানে কি কত দিনের জন্য, কত বছরের জন্য, কত মাসের জন্য আমরা টাকা জমা দেব বা ধার দেব। তাহলে সময়, তাহলে সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করব, স্মল টি, টাইমে টি। তাহলে সময়টা হচ্ছে কি যত দিনের জন্য বা যত মাসের জন্য বা যত বছরের জন্য টাকা দেয়া হবে বা টাকা নেওয়া হবে। তাহলে সময়টা হলো কি আমি যে পরিমাণ টাকা মূলধন যত দিনের জন্য বা যত মাসের জন্য বা যত বছরের জন্য কাউকে দেব বা কারোর কাছ থেকে আমি নেব, সেটাই হলো সময় বা টাইম। এখন এইখানে যদি দিন হিসাব করা হয় তাহলে সেটাকে আমাকে বছরে কনভার্ট করতে হবে। সময় সর্বদাই বছরে পরিণত করতে হয়। এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে যদি দিন থাকে তাহলে 365 বা 366 দিয়ে ভাগ করতে হয়। যদি দিন থাকে 365 বা 366 দিয়ে ভাগ করতে হয়। 366 কেন? 365 দিনে তো 1 বছর। যদি আমরা অধিবর্ষ বা লিপ ইয়ার পাই তখন 366 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ প্রশ্নে যদি সাল উল্লেখ থাকে, যেমন 2004 সাল এটা লিপ ইয়ার বছর, 2024 সাল এটা লিপ ইয়ার বছর। যদি এইরকম লিপ ইয়ার বছর বা অধিবর্ষ সাল হয় তখন দিন গুলোকে যোগ করে নিয়ে 366 দিয়ে ভাগ করে আমরা বছরে ট্রান্সফার করব। যদি মাস থাকে তাহলে কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে, কেন 12 দিয়ে ভাগ করতে হবে? এক বছর সমান 12টা মাস, তাই মাসকে 12 দিয়ে ভাগ করলে বছর। এটা হলো কি টাইম বা সময়। এখন এইখানটাতে একটা পয়েন্ট আছে, আমি ব্যাংকে টাকা জমা দিলাম। আজ আমি ব্যাংকে টাকা জমা দিলাম, ধরো
জানুয়ারি মাসের 1 তারিখে আমি টাকা জমা দিলাম, আমি জানুয়ারি মাসে 31 তারিখে ওই টাকাটা আমি আবার ব্যাংক থেকে তুলে নেব, তাহলে ব্যাংক আমাকে কিছু টাকা সুদ দেবে। তাহলে আমি 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত টাকাটা জমা রেখেছি, কিন্তু ব্যাংক বা পোস্ট অফিস বা অন্য কোনো ক্ষেত্রে এই সরল সুদে যদি আমরা অঙ্কটা কষি বা ক্যালকুলেশন করে সুদটা বার করতে চাই, তাহলে যেদিন টাকা জমা দেব বা যেদিন টাকা তুলে নেব, যে কোনো একদিনের সুদ আমাকে দেবে। তার মানে আমি যদি জানুয়ারি মাসে 1 তারিখে জমা রাখি টাকা আর 31 তারিখে তুলে নিই, তাহলে আমার হিসাব মতন 31 দিনের সুদ দেওয়ার কথা, কিন্তু সেটা ব্যাংক বা পোস্ট অফিস আমাকে 30 দিনের সুদ দেবে। অর্থাৎ আমি যেদিন টাকা জমা দিয়েছি সেদিনের সুদ দেবে না, বা যেদিন আমি টাকা তুলে নিচ্ছি সেদিনের সুদ দেবে না, কোনো একটা দিনের সুদ দেবে না। ওই জন্য আমরা কি লিখব, যে যেদিন টাকা তুলে নেব সেদিনে সুদ হিসাব হবে না, হিসাব হবে না। ওকে, আচ্ছা, এবার সময় হলো, এবার সুদের হার, সুদ থেকে সুদের হার। এখন সুদের হারটা বলতে কি বোঝাচ্ছে? সুদের হারটা হলো যে আমি 100 টাকা আমি তোমাকে দিলাম, তখন আমি বললাম কি তোমাকে বছরে আমার 5 টাকা বেশি দিতে হবে, অর্থাৎ 100 টাকার জন্য 1 বছরের সুদ 5 টাকা, অর্থাৎ সুদের হারটা 5%। আবার অন্য আমার পাশে আরেকজন বসেছিল, সে বলল যে আমি তোকে 4% হারে সুদ দেব। তাহলে কি 4% মানে কি? তাহলে 100 টাকা যদি সে টাকাটা দেয়, তাহলে 1 বছর পরে তাকে 4 টাকা সুদ দিতে হবে। তাহলে সুদ ভ্যারি করলো, আমার টাকা পয়সা কম, পাশের লোকের টাকা পয়সা বেশি, সে টাকা দিয়ে দিল, কম টাকা নেবে, তার টাকা পয়সা প্রয়োজন নেই, আমার টাকা পয়সা প্রয়োজন বেশি, অর্থাৎ সুদের হারটা ভ্যারি করবে। এখন তাহলে সুদের হারটা আমরা কিভাবে দেব? সুদের হার, সুদের হার, সুদের হার রেট অফ ইন্টারেস্ট, তাই 8% হিসাবে লেখা হয়। সুদের হার রেট অফ ইন্টারেস্ট, কি হারে সুদ দেবে? তাহলে 8% সুদের হার মানে 100 টাকা মূলধন হলে 1 বছরে সুদ 8 টাকা। মানে আমরা যদি 10% সরল সুদ বলি, তাহলে 10% এর মানে হচ্ছে 100 টাকা মূলধন হলে 1 বছরে সুদ 10 টাকা। ওকে, তাহলে সুদের হার রেট অফ ইন্টারেস্ট 10% বা 5% বা 7% মানে এই একই বিষয়। ওকে, সুদের হার। এবার বলছে এখানটাতে সুদের হার কি হয়, সব সময় সরল সুদের ক্ষেত্রে নির্দিষ্ট থাকে। সরল সুদের ক্ষেত্রে সুদের হারটা নির্দিষ্ট থাকে। মানে কি? মানে হচ্ছে আমি যদি 5,000 টাকা ব্যাংকে রাখি 5% সরল সুদের হারে, তাহলে আমাকে 5% সুদ হিসাবে আমি 5 বছরের জন্য যদি রাখি, 5 বছরে ওই 5% সুদই আমাকে ব্যাংক দেবে। তার মধ্যে যদি ব্যাংকের সুদের হারটা কমে যায়, তাহলেও আমার কোনো যায় আসে না। বা যদি ব্যাংকের সুদ 5% থেকে 7% হয়, তাহলেও আমার কোনো ইন্টারেস্ট ওখানে অ্যাড হবে না। মানে কি,
আমি যখন টাকাটা রাখবো সেই সময়ে সুদের হার যত হবে সেটাই ততদিন পর্যন্ত চলবে যতদিন আমি ওই টাকাটা ব্যাংক থেকে না তুলে নিচ্ছি। ওকে, তাহলে সরল সুদের ক্ষেত্রে সুদের হারটা সর্বদাই নির্দিষ্ট থাকে। আরেকটা বিষয় এখানে হলো মোট সুদ। মোট সুদ, টোটাল ইন্টারেস্ট ক্যাপিটাল আই, টোটাল ইন্টারেস্ট ক্যাপিটাল আই। এখন তাহলে মোট সুদটা কি? মোট সুদ হচ্ছে 5% সরল সুদের হার। আমি ব্যাংকে টাকা জমা রেখেছিলাম, 5% সরল সুদের হারে আমি 5000 টাকা জমা রেখেছি। তাহলে 100 টাকায় এক বছরে আমাকে 5 টাকা সুদ দেবে। তাহলে 100 টাকায় এক বছরে 5 টাকা সুদ দেবে। এটাই হলো 5% হারে সরল সুদ। এখন আমি রেখেছি 5000 টাকা, তাহলে 5000 টাকায় এক বছরে কিছু পরিমাণ সুদ দেবে। 5000 টাকা যদি আমি ব্যাংকে 10 বছরের জন্য রাখি তাহলে কিছু টাকা সুদ হিসাবে পাবো ঐকিক নিয়ম কষলে। এই যে টোটাল যে টাকাটা আমি পেলাম এটাই হলো মোট সুদ বা টোটাল ইন্টারেস্ট। তাহলে মোট সুদটা কি? মোট সুদটা হচ্ছে যে পার্সেন্ট হারে সুদ দেবে সেই পার্সেন্ট হারে 100 টাকায় এক বছরে কত টাকা সুদ দেবে। আমি টোটাল যত টাকা রেখেছিলাম, যত বছরের জন্য রেখেছিলাম, সেটা ঐকিক নিয়ম করে যে টাকাটা আমরা পাবো সেই টাকাটাই হলো মোট সুদ। ওকে, এখানে মোট সুদ আমরা পেলাম। এবার এখানে কতগুলো কথা আছে, যেটা হলো স্ববৃদ্ধি মূল। স্ববৃদ্ধি মূল বা সুদে মূলে বা সুদ আসলে। এই যে কথাগুলো আমি লিখলাম, যে শব্দগুলো আমি লিখলাম, স্ববৃদ্ধি মূল, সুদে মূলে আর সুদে আসলে, এই কথাগুলোর প্রত্যেকটার মানে হচ্ছে মোট সুদ যোগ মূলধন বা আসল। আসল, মোট সুদ প্লাস মূলধন বা আসল, এটাই হলো স্ববৃদ্ধি মূল, সুদে মূলে, সুদে আসল। আচ্ছা, এবার আমরা চারটে বিষয় পেলাম। এই চ্যাপ্টারে নতুন চারটে কথা পেলাম। কি কি চারটে কথা পেলাম? প্রথমটা হচ্ছে মূলধন, পি, সুদের হার পার্সেন্ট, সময় টাইম টি, এবং মোট সুদ আই, টোটাল ইন্টারেস্ট। এই চারটে দিয়ে একটা মাত্র ফর্মুলা গঠন করা যায়। সেই ফর্মুলাটা আমি তোমাদের প্রমাণ করছি। সূত্রটা আমরা প্রমাণ করতে যাচ্ছি I = PT/100। এটা হলো তোমাদের সরল সুদের সূত্র। এই সূত্রটা কিভাবে আসে সেটা আমরা প্রমাণ করব। এখন মূলধন P, সুদের হার 8%, সময় T, মোট সুদ I। তাহলে আমরা সুদের হার 8% মানে লিখতে পারবো 100 টাকায় এক বছরে মোট সুদ 8 টাকা।
8% সুদের হার মানে 100 টাকায় 1 বছরে মোট সুদ 8 টাকা। ওই নিয়মে 1 টাকায় 1 বছরে মোট সুদ তাহলে কি হবে 8/100 টাকা। 3 টাকার 1 বছরে মোট সুদ P গুণ R/100 টাকা। 3 টাকার 3 বছরে মোট সুদ P গুণ T গুণ R/100 টাকা। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পেলাম কত PTR/100। এটা কি লিখলাম মোট সুদ। তাহলে আমরা লিখতে পারবো অতএব I মোট সুদ ইকুয়াল টু PTR/100। এটাই এই চ্যাপ্টারে অনলি ওয়ান ফর্মুলা। এই ফর্মুলাটা দিয়ে আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করতে পারব। ওকে, এবার এখান থেকে কিছু শর্ট প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, যেটা হলো পরীক্ষায় প্রশ্ন আসে যদি আসল এবং সময়টা স্থির থাকে তাহলে সুদের হার এবং আয়ের মধ্যে সম্পর্ক কি হবে, মানে মোট সুদের সাথে সম্পর্ক কি হবে, বা মোট সুদ আসল যদি স্থির থাকে তাহলে সময় এবং সুদের হারের সঙ্গে কি সম্পর্ক গঠন করে, বা হয়তো বললো পি এবং আর মূলধন এবং সুদের হারটা একই আছে তাহলে টি এবং মোট সুদের সাথে সময় এবং মোট সুদের সাথে সম্পর্ক কি হবে সেটা তোমরা ইজিলি বার করতে পারবে। যখন তোমাদের বীজগণিতে ভেদ বলে একটা চ্যাপ্টার আছে, সেই ভেদ চ্যাপ্টারটা যখন বলবো তখন এই সম্পর্কগুলো সহজে বুঝতে পারবে। এখন তোমাদের অল্প একটুখানি হিন্টস দিই। যেমন আমি বললাম পি আই স্থির, পি আই স্থির মানে কি আমি ফিক্সড একটা টাকা ব্যাংকে রেখে দিয়েছি এবং আমি চাইছি যে ফিক্সড একটা ইনকাম, হয়তো আমি 10,000 টাকা ব্যাংকে জমা রেখেছি, 10,000 টাকা জমা রেখে আমি চাইছি 5 বছরের মধ্যে আমি সুদ হিসাবে পাবো 5,000 টাকা। তাহলে কি 5 বছরের জন্য আমি টাকাটা জমা রাখছি, সুদের হারটা তাহলে বেশি হতে হবে। বা আমি যদি বলি এইবার 5 বছরের থেকে 3 বছরের মধ্যে আমি 5,000 টাকা সুদ চাইছি মোট সুদ, তাহলে সুদের হারটা আরেকটু বেশি হবে। তার মানে কি আমি বললাম সুদের হারটা যত কমবে তত সময়টা বেশি লাগবে, আর সুদের হারটা যত বেশি হবে সময়টা কম হবে। তাহলে আমার ওই নির্দিষ্ট পরিমাণ সুদ 5,000 টাকা পাবো। অর্থাৎ এখানে টি এবং আর ব্যস্ত সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক হবে, মানে সময় যত বেশি থাকবে তত সুদের হারটা কম হলে হবে। কিন্তু আমি যদি বলি তাড়াতাড়ি আমার ওই 5,000 টাকা সুদ টোটাল সুদ পেতে হবে তাহলে সুদের হারটা বেশি হতে হবে। ওকে, এইভাবে তোমরা এই ক্যালকুলেশনটা করতে পারবে। তবে সরল সুদের সঙ্গে ভেদের একটা সম্পর্ক আছে এই অঙ্কগুলোর জন্য। ওই জন্য আমরা যখন ভেদ চ্যাপ্টারটা করব তখন আমরা এই বিষয়টা নিয়ে আবার একটু আলোচনা করে দেব। এখন তোমাদের এই যে সূত্রটা আমরা শিখলাম সেই সূত্রের উপরে দুটো চারটে অঙ্ক বলবো। সেটা হলো সূত্রটা আমরা লিখে রাখি I = PTR/100। এটা হলো আমাদের ফর্মুলা। তোমাদের কোষে দেখি 2, কোষে দেখি 2, ওখানে বেশ কতগুলো প্রথম দিকে যে অঙ্কগুলো আছে শুধুমাত্র এই চারটে মান ছলে বলে কৌশলে
চারটের মধ্যে তিনটে আই পি টি আর, এই চারটে অপশনের মধ্যে তিনটে তোমাদের প্রশ্নে দেয়া থাকবে, সেটা তোমাদেরকে আগে খুঁজে বার করতে হবে যে কোন তিনটে দেয়া আছে আর কোনটা আমাকে বার করতে বলছে। যেমন আমি তোমাদের 3 দাগের অঙ্কটা বসে দেখি 2 তার 3 দাগের অঙ্কে দেখো বার্ষিক 8 পূর্ণ 1/3%, 8 পূর্ণ 1/3% সরল সুদে 960 টাকা 1 বছর 3 মাসের জন্য জমা রেখেছি, তাহলে স্ববৃদ্ধি মূল কত হবে? স্ববৃদ্ধি মূল মানে কি? সুদ আসল বার করতে বলছে। তাহলে দেখো এখানে আসল দেয়া আছে 960 টাকা, প্রশ্নে সরাসরি উল্লেখ আছে। সময়টা আছে 1 বছর 3 মাস। দেখো এখানে 1 বছর 3 মাস, আমি চ্যাপ্টার বোঝানোর সময় সময়টা কিসে আনতে বলেছিলাম? সব সময় বছরে আনবো। তাহলে এখান থেকে বছর আনার জন্য আগে আমাকে বছর মাস সেটাকে মাসে পরিণত করতে হবে, তাহলে বছর মাস পরিণত করলে 15 মাস হবে, 1 বছর মানে 12 মাস, 3 মাস যোগ হবে, তার মানে 15 মাসের জন্য আমি টাকাটা জমা রাখছি। সেই মাসটাকে এবার বছর করব, মানে লিখেছিলাম 12 দিয়ে ভাগ, তাহলে এখানে 12 দিয়ে ভাগ করলাম। সুদের হার 8 পূর্ণ 1/3%। দেখো তিনটে পি টি আর এগুলো আমাদের দেয়া আছে, আমাকে বার করতে বলছে আয় মোট সুদ কত, তার সঙ্গে আসলটা আবার যোগ করতে হবে। সুদে আসলে বলেছে বা স্ববৃদ্ধি মূল বলেছে, তার মানে আমরা অতএব মোট সুদ সরাসরি এই সূত্রে বসাচ্ছি। কি? মোট সুদ সমান পি, পি মানে কত? 960, টি মানে কত? 15/12, আর মানে কত এখানে? 25/3%, তাহলে 25 ইনটু 3 সূত্রের 100, তাই 100 বসিয়ে দিলাম। এবার এটা আমরা ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হলো মোট সুদ ক্যাপিটাল আই। ক্যালকুলেশনটা তার মানে আমরা পেলাম 100 টাকা সুদ, 100 টাকা সুদ। ওকে, এবার আমাকে বার করতে বলছে স্ববৃদ্ধি মূল, অতএব নির্ণয় স্ববৃদ্ধি মূল সমান কি? সুদ, মোট সুদ 100 টাকা এবং আসল 960 টাকা। এই যে আমি উত্তরটা লিখলাম এখানটাতে, এই উত্তরটা যদি আমরা পরীক্ষার খাতায় না লিখি তাহলে এই অ্যানসারটা পাবো না। প্রথমত আমরা এই অ্যানসারটা পাবো না। আর যদিও এই স্ববৃদ্ধি মূল আমাকে বার করতে বললো না, বললো শুধু সুদ বার করতে, তাহলে আমাদের 100 অ্যানসার এসে গেছে, আমরা এখানেই ছেড়ে দিয়ে চলে আসি, উত্তরটা আমরা লিখি না। কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে এই উত্তরটা না লিখলে মাস্টার, যিনি এক্সামিনার খাতা দেখবেন, তিনি এখানে নাম্বার 1 নাম্বার কাটলেও কাটতে পারেন, সেটা ওনার মর্জি, কিন্তু লিখতে হয়। আমাদের এই যে অ্যাপসে তোমরা অঙ্ক ক্লাসটা দেখছো, এই ক্লাসগুলো ভালোভাবে যদি তোমরা ফলো করো তাহলে মাধ্যমিকের যে ছোটখাটো অল্প অল্প নাম্বারের জন্য 100 মিস করে যায় অনেক স্টুডেন্ট, তাহলে তখন তাদের এই জায়গাগুলো ইমপ্রুভ হয়ে যাবে, 100 নাম্বার আর
কাটার জায়গা থাকবে না। এবার আমি বললাম এখানে যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে ছলে বলে পদে কৌশলে তিনটে দেয়া আছে। সেই টাইপের একটা অঙ্ক আমি বলি 7 দাগের অঙ্ক। দেখো 7 দাগের অঙ্কে বলা আছে বার্ষিক 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে, কত বছরে দ্বিগুণ হবে আমাকে জানতে চাচ্ছে। তাহলে এখানে ছলে বলে পদে কৌশলে মানে কি, শুধুমাত্র সংখ্যা দেখা যাচ্ছে, সেটা হলো সুদের হারটা, আর কোনো সংখ্যা নেই এখানে। তাহলে আমাকে বাকি তিনটে দেখানোর জন্য প্রশ্নে বলা আছে সুদে আসলে দ্বিগুণ হবে, ওই কথাটা ওখানে তোমাদের উল্লেখ নেই। সুদে আসলে দ্বিগুণ মানে কি, সুদ প্লাস আসল দ্বিগুণ, মানে যে টাকাটা আমি জমা রাখছি সেই টাকাটাই ডবল হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি ধরি 100 টাকা জমা রেখেছি, তাহলে সুদে আসলে পাবো 200 টাকা। তাহলে আসলে সুদ পাচ্ছি কত টাকা, 100 টাকা। তাই আমরা তো জানি না যে সে কত টাকা ব্যাংকে জমা রেখেছিল বা কারো কাছ থেকে ধার নিয়েছিল। তাই আমরা ধরবো, মনে করি আসল সমান x টাকা, x টাকা। সুদের হার সমান 6% প্রশ্নে দেয়া আছে। সময়টা আমাকে বার করতে বলছে, এটা জিজ্ঞাসা চিহ্ন, তাই আমি টি দিয়ে প্রকাশ করে রাখলাম। সুদে আসলে দ্বিগুণ হবে, মানে 2x টাকা হবে। তাহলে আসলে সুদ কত, মোট সুদ কত হলো, তাহলে মোট সুদ সমান সুদ আসল মাইনাস আসল। আমরা লিখেছিলাম কি সবৃদ্ধি মূল বা সুদে আসলে মানে মোট সুদ যোগ আসল। তাহলে মোট সুদটা আমরা সাইড চেঞ্জ করে সুদ আসল মাইনাস আসল এখান থেকে পাবো, অতএব x টাকা। দেখো এবার আমরা চারটে মধ্যে তিনটি আমরা পেয়ে গেছি, আসল বলে পেয়ে গেছি, সুদের হারটা পেয়ে গেছি, মোট সুদটা পেয়ে গেছি। এই তিনটে জিনিস আমরা পেয়ে গেলাম। এখন আমাকে সময়টা বার করতে হবে। তাহলে এখানে ফর্মুলাতে আমরা যদি বসাই, তাহলে মোট সুদ x ইকুয়াল টু p মানে x, t মানে আমরা জানি না, টিটা বার করতে হবে, r মানে 6/100। এখান থেকে আমরা t এর মানটা বার করব। এই t এর মান বার করার জন্য আমরা সরাসরি t সমান অমুক তমুক লিখে ফেলি, তখন ওই সাইড চেঞ্জ করা আগে পরে উল্টো পাল্টা হয়ে যায়। তার জন্য আমরা যদি আর একটা লাইন বেশি লিখি, তাহলে অঙ্কটা ভুল হওয়ার চান্স কম থাকবে। সেটা হলো আমি এলসিএম 1 করে দিলাম, এখানটা 1 করে দিয়ে কোনাকুনি গুণ করলাম, x * t * 6 = x * 100। তাহলে আমরা সমাধানের নিয়ম অনুসারে t টা বার করতে চাইলে x আর 6 সেটা নিচে চলে আসবে, আর উপরটা x * 100। তাহলে এই পদ্ধতিতে করলে এই লাইনটা যদি আমরা লিখে ফেলি, তাহলে ভুল হওয়ার চান্স কম থাকবে। x বাদ চলে গেল, 6 দিয়ে 50/3, তাহলে 50/3 সময়টা হলো 50/3 বছর। তাহলে আমরা উত্তরটা কি লিখব, অতএব নির্ণয় সময় সমান 50/3 16×2=3 বছর। এই বছরটাকে আমরা বছর মাসেও পরিণত করতে পারি, কিন্তু এইভাবে রাখলেও কোনো সমস্যা নেই। ওকে, এই টাইপের আর একটা অঙ্ক বলি, যেটাকে আমরা বলেছিলাম সেই যেদিন আমরা টাকা জমা দেব বা যেদিন টাকা আমরা তুলে নেব, সেই দিনের মধ্যে কোনো একটা
একটা দিনে সুদ আমাকে ব্যাংক দেবে না, সেই টাইপের অঙ্ক এটা হবে। সেই টাইপের অঙ্ক তোমাদের বসে দেখি 2 এর 2 দাগে আছে। দেখো 2 দাগে আছে 2005 সাল, এখানে সালটা উল্লেখ আছে। যদি এই সালটা লিপ ইয়ার হতো তাহলে একরকম ক্যালকুলেশন হতো, বলেছিলাম লিপ ইয়ার যেহেতু, তাই 366 দিয়ে ভাগ করতে হবে। যদি দিন ওই টাকা জমা দেওয়া ফেব্রুয়ারি মাসের মধ্যে থেকে যায়, যদি ফেব্রুয়ারি মাস না হয়, আমি হয়তো মার্চের 1 তারিখে টাকা জমা দিলাম, কিন্তু সালটা উল্লেখ আছে 2000 সাল বা 2004 সাল, যেটা লিপ ইয়ার 2004 সাল, এটা লিপ ইয়ার, তাহলে আমি ব্যাংকে টাকা জমা রেখেছি 1 মার্চ, টাকা তুলে নিচ্ছি 31 ডিসেম্বর, তখন কিন্তু 366 দিয়ে ভাগ করতে হবে না। কেন? আমি টাকা জমা রেখেছি ফেব্রুয়ারি মাসটা পার হয়ে গেলে, অর্থাৎ লিপ ইয়ারের যে আসল বিষয়টা হলো সেটা ফেব্রুয়ারি মাস 28 এর জায়গায় 29 দিন হয় অধিবর্ষ হবে, কিন্তু আমি টাকা জমা রাখছি ফেব্রুয়ারি মাসটা পেরিয়ে গেল, তাহলে ওখানে তখন আর 366 দিয়ে ভাগ করতে হবে না। কিন্তু এখানে যেটা তোমাদের দেয়া আছে 2005 সাল, যদি এই অঙ্কটা দিয়ে ওই 2005 এর জায়গায় 2004 সাল করে দিত, তাহলে কিন্তু 366 দিয়ে ভাগ করতে হবে। এখানে আমরা 365 দিয়ে ভাগ করব, কারণ সালটা লিপ ইয়ার না। আচ্ছা, এখানে বলছে 1 জানুয়ারিতে আমি টাকা জমা রেখেছি, আর মে মাসে 27 তারিখে টাকাটা আমি তুলে নেব। সুদের হারটা 6%, আর টাকা জমা রাখছি 2000 টাকা, তাহলে মোট সুদ হিসাবে আমি কত পাবো? তাহলে সময় এই আসল 2000 টাকা, সময় 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 আমরা 1 জানুয়ারি থেকে কাউন্ট করব 27 মে পর্যন্ত, অর্থাৎ 26 মে পর্যন্ত। তাহলে জানুয়ারি মাস 31, ফেব্রুয়ারি মাস যেহেতু লিপ ইয়ার না তাই 28, মার্চ মাস 31, এপ্রিল মাস 31, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 30, মে 26। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মে মাসে 27 তারিখ মানে 26, এত দিন এটা যোগ করলে আমরা পাবো 146। বলেছিলাম যদি দিন থাকে তাহলে সেটাকে বছরে কনভার্ট করতে হবে, তার মানে 365 দিয়ে ভাগ করতে হবে, এত বছর। তাহলে সময়টা পেয়ে গেলাম। সুদের হারটা দেওয়া আছে কত? এখানে 6%। সুদের হার সমান 6%। তাহলে মোট সুদ কত? মোট সুদ অনুসারে পি মানে 2000 টাকা, টি মানে 146 বাই 365 আর বাই 100, এত টাকা। এবার তোমরা এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশনটা তোমাদের হোমওয়ার্ক, ক্যালকুলেশন করবা, করে যেটা পাবে সেটা হলো মোট সুদ। ওকে, এই টাইপে তোমাদের এই যে শুধুমাত্র PTR বাই 100 I সমান, এই সূত্রগুলো দিয়ে তোমরা ইজিলি তোমাদের কোষে দেখি 2 এর 12 দাগের অঙ্ক পর্যন্ত ইজিলি করতে পারবে। এই পর্যন্ত তোমরা নিজেরা অঙ্কগুলো করবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবে, বা ডাউট ক্লিয়ারিং যে ক্লাসটা হবে সেই ক্লাসে তোমরা জানাবে, আমি সলভ করে দেব। ওকে, এই পর্যন্ত।